রহমান রহিম। সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত হাজি তেরামিয়া চতুর্থ প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আজকের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সময় অসময় এখন দুপুরের সময় সবার পেটে ক্ষুধার্ত পেটে অনেক কথাই আবার ভালো লাগে না। আমরা অনেক কথা শুনেছি, তার মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে কথা বলেছেন আমাদের জিহাদি মহোদয়। তা ওনার কথাগুলো অত্যন্ত ভালো লাগছে। সবার আগে শিক্ষা আমাদের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি হচ্ছে শিক্ষা, ঠিক না? বাংলাদেশে এক সময় শিক্ষা দীক্ষার হার অনেক কম ছিল, এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে সকলের প্রচেষ্টায় আমরা শিক্ষা দীক্ষার হারে আমরা আগাচ্ছি, কিন্তু ওই যে শিক্ষার হার বাড়ছে কিন্তু মানুষের হার কমছে, মানুষের সংখ্যা কমছে। যতই শিক্ষিত হন, যদি আপনি মানুষ না হতে পারেন তাহলে আপনার এই শিক্ষায় কোনো কাজে আসবে না, ঠিক আছে? কথা আছে, দুর্জন বিদ্বান হইল পরিত্যাজ্য। মানে কোনো খারাপ ব্যক্তি যদি শিক্ষা দীক্ষা অর্জন করে অনেক বড় শিক্ষিত হয়ে যায়, তারপরেও তাকে পরিত্যাগ করতে হবে। তাহলে শিক্ষার মূল আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া। আপনি মানুষ যদি হয়ে যান তাহলে আপনারা কোনো কিছুই করতে হবে না, আপনি অনেক কিছু করতে পারবেন। তো সবার আগে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া। সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অত্যন্ত একটি মহৎ উদ্যোগ। এই এলাকার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে এটি একটি আলোক পত্রিকা হিসেবে কাজ করবে, এই প্রত্যাশা করছি। এখানে যারা শিক্ষার্থী আছে, যারা বৃত্তিপ্রাপ্ত হচ্ছে, এখানে যে আমাদের জিহাদি মহোদয় বলেছেন, এখানে কে কাজী নজরুল বসে আছে, কে বেগম রুকিয়া বসে আছে। বেগম রুকিয়া কাজী নজরুল একই রকম ছিল, বরঞ্চ কাজী নজরুল ইসলামের যে সংগ্রাম, বেগম রুকিয়ার যে সংগ্রাম, আমরা পড়েছি, জানি। কাজী নজরুলের 6 বছর বয়সে তার বাবা মারা গেছেন, মসজিদে ইমামতি করছেন, রুটির দোকানে কাজ করছেন, ঠিক না? পড়ছো না তোমরা? হ্যাঁ। তারপরে তিনি জাতীয় কবি হয়ে উঠেছেন। আমাদের সেই সংগ্রাম নেই। আমাদের এখন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠান আছে। বেগম রুকিয়া শিক্ষা প্রতিষ্ঠান পান নাই, ঘরের মধ্যে বাবা স্বামীর কাছে ভাইয়ের কাছে পড়াশোনা করেছে। আমাদের তো এখন ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেক গ্রামে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপরেও মানুষ কেন পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে? সবার আগে পড়াশোনা করতে হবে, চাকরি করার জন্য নয়, মানুষ হওয়ার জন্য। আপনি যদি মনুষ্যত্ব বোধটা আপনার ভিতরে জাগ্রত হয়, কি করতে পারবেন, কি করতে পারবেন না, এই জিনিসটা বোঝার জন্য হলেও আপনার পড়াশোনা করতে হবে। মানুষের সাথে কোন ব্যবহারটা করা উচিত, কোন ব্যবহারটা করা উচিত নয়, এটা জানার জন্য আপনার শিক্ষার দরকার, ঠিক না? এখানে আজকে যারা আছে তারা এক সময় এখানে দাঁড়িয়ে বক্তব্য দিবে, তাদের সামনে আরেকটা প্রজন্ম থাকবে। আমরা এক সময় এখানে বসে বসে বক্তব্য শুনেছি, এখন বক্তব্য দিচ্ছি, ঠিক না? আমরা এই বেঞ্চে বসে আমরা একসময় বৃত্তি গ্রহণ করেছি, এখন বৃত্তি পুরস্কার দিচ্ছি। তোমরাও এক সময় এইভাবে এই সুযোগ আসবে, কিন্তু তার আগে তোমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের শিক্ষা দীক্ষায় আমাদের ছেলে মেয়েরা, বিশেষ করে সিলেট বিভাগকে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের অভিভাবকদের উদাসীনতা। আমাদের অভিভাবকরা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে উদাসীন। তারা অন্যান্য যে সকল কাজকর্ম আছে, যেভাবে অত্যন্ত মনোযোগের সহিত করেন, সেভাবে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খোঁজ খবর নেয় না, এবং নগদ প্রাপ্তির আশা অত্যন্ত বেশি, যে কারণে ছেলে মেয়েদেরকে পড়াশোনা না করিয়ে অর্থ উপার্জনের দিকে ঠেলে দেন। সেটা হোক দেশের মধ্যে অর্থ উপার্জন অথবা বিদেশের মধ্যে অর্থ উপার্জন। কিন্তু এখান থেকে পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি কেউ পড়াশোনা করে, তাহলে সে দেশেও নিজের পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করবে, বিদেশেও সে অবদান রাখতে পারবে। আমাদের বাংলাদেশের বহু পলিটিশিয়ান আছে, যারা বহু বড় বড় ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, যারা বিশ্বের বিভিন্ন দেশে অবদান রাখছে, আছে না? এখানে যে এমপি রুশনারা আলীর বাড়ি মনে হয় তো আপনাদের বিশ্বনাথেই তো, নাকি? তাহলে সে হচ্ছে ব্রিটিশ এমপি। তাহলে সে যদি পড়াশোনা না করে যদি ইংল্যান্ডে যেত, তাহলে কি সে কি ব্রিটিশ এমপি হইতে পারতো? হইতে পারতো না।
আমাদের ছেলেমেয়েরা বিদেশে যাক, যেখানেই যাক, তাদেরকে কি করতে হবে? সবার আগে পড়াশোনা, শিক্ষা দীক্ষা দিতে হবে। সেটা ইংরেজি হোক, বাংলা হোক, মাদ্রাসা হোক, যেখানে হোক, তাকে কি করতে হবে? পড়াশোনা শেখাতে হবে। পড়াশোনা ছাড়া বর্তমান একটা যুগ আমরা চলে যাচ্ছি, পড়াশোনা ছাড়া অনেকে চলতে পারতেছে, কিন্তু এমন একটা সময় আসবে পড়াশোনা ছাড়া, শিক্ষা দীক্ষা ছাড়া তাকে সমাজে কেউ আসলে মানুষ হিসেবে গণ্য করবে কিনা, এটা একটা প্রশ্ন থেকে যাবে। কারণ আমরা এখন, প্রথমে আমরা যখন ছোট ছিলাম তখন কম্পিউটার আসছে, আমরা কম্পিউটার দেখছি। এখন হচ্ছে এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা যদি আপনার যদি শিক্ষা দীক্ষা না থাকে, আপনি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এই জিনিসটা চালাতে পারবেন, বুঝতে পারবেন? বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। আমাদের ছেলেমেয়েরা যদি শিক্ষিত না হয়, তাহলে আমরা মেধাবী অফিসার পাবো না, মেধাবী শিল্পী পাবো না, মেধাবী কৃষক পাবো না, মেধাবী প্রযুক্তিবিদ পাবো না, আমরা দেশপ্রেমিক সৈনিক পাবো না, ঠিক না? আমাদের প্রতিরক্ষার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য আমাদের শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী দরকার। আমাদের যদি ছেলেমেয়েরা যদি শিক্ষিত না হয়, জ্ঞান বিজ্ঞানে উন্নত না হয়, তাহলে পারমাণবিক বোমা কে তৈরি করবে? বাহিরের দেশটা আমাকে পারমাণবিক বোমা দিবে না, মিসাইল তৈরি করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন পিছিয়ে পড়তেছি। আমাদের এখন বর্তমানের যুগটা হচ্ছে আকাশ প্রতিরক্ষার যুগ। আপনারা দেখেন ওই ইরানে বসে ইসরায়েলে কি করে ফেলছে, অ্যাটাক করে ফেলছে। তাকে আর ওই ইসরায়েলে গিয়ে তাকে যুদ্ধ করতে হয়েছে না। এখন ঘরে বসে এক দেশ থেকে আরেক দেশে আমরা যেমন খবর পাচ্ছি, ঠিক একইভাবে আগ্রাসী বিভিন্ন দেশ আছে যারা এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে অস্ত্র পাঠাচ্ছে। ওগুলো পাঠাচ্ছে কিভাবে? জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষা দীক্ষায় উন্নত হওয়ার কারণে। শিক্ষা দীক্ষা যদি উন্নত না হয়, তাহলে আমরা সব দিক থেকে পিছিয়ে পড়বো। তো সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে যারা কর্ণধার আছেন, আমি ওনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে যে যেখানে শিক্ষা দীক্ষার শুনি, সেখানে আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সেখানে যাই। তো এটা একটা মহতী উদ্যোগ। ওনাদের এই উদ্যোগ অব্যাহত থাকুক এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এই উদ্যোগটা এগিয়ে যাক। আমি এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মানুষ যদি বাদ হয়, সে হিংস্র জন্তুর চাইতেও বাদ হতে পারে। আর মানুষ যদি ভালো হয়, ফেরেশতার চাইতেও ভালো হতে পারে। আর এই যে গুণ, এই গুণের নাম হচ্ছে মনুষ্যত্ব। আর এই মনুষ্যত্বটি জাগ্রত করতে হয় শিক্ষার মাধ্যমে, ঠিক কিনা? আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাক এইটা যে আমি মানুষ হব। চাকুরি পাই আর না পাই, চাকুরি মানে তো চাকর। কেউ ডিসি সাহেব, কেউ এসপি সাহেব, কেউ কি আরো কত অফিসার না, চাকর। কেউ ব্যক্তির চাকর, কেউ রাষ্ট্রের চাকর। কিন্তু আপনি যদি মানুষ হতে পারেন, আপনি ক্ষেত খামার করে খেতে পারেন, আপনি মৎস্য চাষ করে খেতে পারেন, আপনি ব্যবসা বাণিজ্য করে খেতে পারেন, পরিবার পরিচালনা করতে পারেন। আপনার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, মানুষ আপনার কাছে আসবে, সমাজ আপনার কাছে আসবে, রাষ্ট্র আপনার কাছে আসবে। আর আপনি যদি মানুষ হতে না পারেন, এমপি হলেও আপনাকে মানুষে ভয় করবে, মন্ত্রী হলেও মানুষে ভয় করবে, নেতা হলেও মানুষে ভয় করবে। আড়ালে থেকে বলবে এই যে আসতেছো, কি আসতেছে? বড় ভাই আসতেছে। একটা বলবে বড় ভাই, আর একটা বলবে বাটফার আসতেছে, ঠিক কিনা? সর্বাগ্রে মানুষ। এই মানুষ্যত্ব বোধ সম্পন্ন শিক্ষা বিস্তারের জন্য সেলিম আহমদ, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। আমরা এর অত্যন্ত সাফল্য কামনা করি। এর সাথে সংশ্লিষ্ট বিশেষত আমাদের এজেন্সি ইউনিয়নের গর্ব বিশিষ্ট সাংবাদিক জনাব শায়েস্তা মিয়া সাহেব সংশ্লিষ্ট আছেন, সেলিম আহমদ সাহেবের ছোট ভাইও ওখানে আছেন, যারা সংশ্লিষ্ট আছেন। ওনার বাবা আল্লাহ তেরামিয়া সাহেব আসার কথা ছিল, শারীরিক অসুস্থতা জনিত কারণে আসতে পারেন নাই। তাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন উত্তরোত্তর সফলতা দান করুন, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই টিম পেয়েছেন, সেজন্য তিনি এই মহান কল্যাণ মানব কল্যাণ তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা সেই সেলিম আহমদ ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে রিয়েলি যে বিষয়টা, প্রতি বছর
শিক্ষাবৃত্তি মেধাবৃত্তি পরিচালিত হতো। এবার জানি না কোন কারণবশত এটা অফ হয়ে গেছে। এরপরেও সেলিম ভাই এবং তার টিম এটার লোক সারানো শেষ পর্যন্ত এই মেধাবীদেরকে এনে তাদেরকে উৎসাহিত করছে। এই উৎসাহিত জাতির জন্য, এই উৎসাহিত তার নিজের ব্যক্তিত্বের জন্য নয়। তিনি প্রবাসে বসে আছেন, এটা না বলে পারতেন, না দেখলেই পারতেন, কিন্তু এই জাতিকে গড়ার জন্য, জাতির উন্নতির জন্য তিনি যে মিশন চালিয়ে যাচ্ছেন, এই মিশন থেকে তিনি পিছপা হচ্ছেন না। সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম ব্যক্তিদেরকে আমাদের উৎসাহিত করা দরকার, সহযোগিতা করা দরকার। আর সেই যে অনুযায়ী উৎসাহিত করছেন জাতির জন্য, ওই যে যারা আজকে এখানে রয়েছে তারা একদিন ডিসি হবে, এসপি হবে, সমাজসেবা অফিসার হবে, উকিল হবে, রেজিস্ট্রার হবে, ডাক্তার হবে, আরও অনেক কিছু হবে, এদেরকে যদি উৎসাহিত করে না হয় তাহলে আমাদের মেধা এটা স্টপ হয়ে যাবে। তিনি এই মহান কাজ করছেন, সেই জন্য তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই সেলিম আহমদ ভাই যে শুধুমাত্র এই বৃত্তি দিচ্ছেন তা নয়, আমরা দেখছি যে বছরে অনেকগুলো প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড হতে হয়। যেমন রমজানে গরিবদেরকে ইফতার বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, তাছাড়া মসজিদের গত কদিন আগে এই মঙ্গলা কিছু একটা মসজিদের 50 না 100 বছর উনি জীবনও দিয়েছেন। তাছাড়া আর বিভিন্ন উপক্রমে বিভিন্নভাবে তিনি সমাজের এবং দেশের এই এলাকা উন্নয়ন করে যাচ্ছেন। আমরা মানে আসলে আমাদের জানি না কোন ইলেকশনে হারাইব কিনা জানি না, আসলে কোন ইলেকশনে হারাবার কোনো সুবিধা আসছে না আমরা, কিন্তু নির্দ্বিধায় তিনি স্বাভাবিক মানুষের উন্নয়ন করে একটা লক্ষ্য নিয়ে, বিদেশিরা একটা উন্নয়ন করে বেশিরভাগ ক্ষেত্রে একটা লক্ষ্য নিয়ে এবার তো সামনে একটা কিংবা সে চেয়ারম্যান মেম্বার, কিন্তু সেলিম আহমদ ভাইয়ের কাছে আমরা এটা এখন পাইছি না চেয়ারম্যান মেম্বার বা এমপি নির্দ্বিধায় তিনি দেশের প্রতি তার এই দায়িত্ববোধ নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমার একটা বিষয় হচ্ছে যে আমি যে বিষয়টা বলতে চাইছি শিক্ষার লক্ষ্য। আজকে আমরা দেখা যায় আমাদের এই দেশে মূল লক্ষ্যটা থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত হচ্ছি। যেমন দেখেন, গতকালকে আমাকে একজন প্রবাসী ফোন করে বলছেন অনেকগুলো, আজকে আমাদের বিশ্বনাথের রামসুন্দর স্কুলে একটা ওয়াজ, আমাদের কামালপুরে একটা ওয়াজ, নয়াশিরাবুদে একটা ওয়াজ, এইরকম ওয়াজের 6 লাভ। তো এই বিদেশে আমাকে বলছেন যে কতগুলো আওয়াজ হচ্ছে যে মানুষটা যেভাবে সংশোধন হওয়ার কথা সেভাবে সংশোধন হচ্ছে না। একটা ওনার এই মন্তব্য উনি করলেন। আমি সে শুনতে বললাম, ওরা সংশোধন হোক আর না হোক, কাজ যেটা আছে সেটাই চালিয়ে যাও। কারণ উনি যেটা ফজিলত, যেটা ওয়াজ যারা করাইব এবং ওয়াজ যারা শুনবো বা ওয়াজ যারা যিনি করবেন, এটা অবশ্যই এটা যারা আমরা আল্লাহর বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস করি, তার ফজিলত তো আছে অবশ্যই। এই ফজিলত তো আমরা পাইব। যেমন মনে করেন যে আমরা শুনেছি আলিম ওলামাদের কাছ থেকে যেন একটা ওয়াজের মাহফিল হচ্ছে, এই ওয়াজের মাহফিলে আমি গেলাম বা একজন মুমিন গেলা, এখানে যাওয়ার পরে তখন ফেরেশতারা এখন যে মানে যে 10 প্রায় 10 কি লেখা থাকে, তখন আল্লাহর এই বান্দাকে এই মাহফিলে উপস্থিত হইলাম। উপস্থিত হওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করেন যে আল্লাহ আপনার বান্দা তো মাহফিলে উপস্থিত হইলেন, আমরা কি করবেন? তখন আল্লাহ তাআলা তার ফেরেশতারে মানে গোটা দিন 10 করিয়ে শ্বাস প্রশ্বাসের বিনিময়ে তার 10 নেকি লেখা থাকে। অন্তত কেউ সংশোধন হোক আর না হোক, আমরা যারা যাইমু এবং যারা আইমু, এই অন্তত এই ফজিলত তো আমরা পাইলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এইটাই বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষার লক্ষ্য, আমাদের দেশে কলেজ ইউনিভার্সিটির অভাব নেই, কিন্তু আমরা সবাই শিক্ষিত হচ্ছি, এরপরে আমাদের দেশ থেকে দুর্নীতি দূর হচ্ছে না, এরপরে আমাদের মন থেকে হিংসা দূর হচ্ছে না, এরপরে আমরা একে অন্যে আমরা সহ্য করতে পারছি না। এই বিষয়টা কি? এই বিষয়টা দেখা যাচ্ছে আমাদের মূল শিক্ষার লক্ষ্য যেটা এটা উপস্থিত রয়েছে। শিক্ষার লক্ষ্যটা কি হওয়া উচিত? আমাদের 19 একটা সাবজেক্ট বলছে শিক্ষার লক্ষ্য। আমি আমার ভাষায় বলি যে শিক্ষার লক্ষ্য বলতে মূল শিক্ষাটা হওয়া দরকার নিজকে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, নিজের অন্তরকে সাফ করা। তাজকিয়াতুন নাফস আমার ভাষা আছে। অন্তরের পরিষ্কার মানে হচ্ছে যে এই অন্তর থেকে আপনাকে মহান আল্লাহর বিশ্বাস করতা এবং আল্লাহ রাসূলের সেই অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনা করতা। এখন হয়েছে যে এই যে অন্তরের পরিশুদ্ধ হচ্ছে অহংকার, অন্তর থেকে অহংকার দূর করা, হিংসা দূর করা, এরপরে অন্যের ক্ষতি করা দূর করা, মানুষের কল্যাণ নিয়ে কল্যাণ করার চিন্তা করা। আজকে আমাদের সমাজ হয়েছে এমন বিষয়টা, একজন ডাক্তার হয়েছে আমাদের সমাজে, আমাদের শিক্ষিত আর ডাক্তার হইতে চাই না। একজন মানুষ অফিসার হয়েছে, এই না অফিসার আর কোন অফিসার হইতে পারত না। একজন মানুষ সাংবাদিক হয়েছে, আর কোন মানুষ সাংবাদিক হইতে পারত না। কালকে এখন রিক্সা চালক আমাকে বলছে, আমার রিক্সা চালক আমাকে বললেন আপনি কি করেন? আমি মিডিয়ার কাজ করি। তখন সে বললো আমার যে
মিডিয়া যারা কাজ করেন তারা জাতির বিবেক, এমন একটা কথা বলছে, জাতির বিবেক করে আরো কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে। তার চুল লম্বা চুল, ওটা লম্বা চুল, কিন্তু আমার যে উপদেশটা দিল সে, আমি তখন তাকে ফেলে গেছি। বিষয়টা যেটা হয়েছে যে আমরা যারা এই জাতির বিবেক নিয়ে যারা কাজ করি, দেখা গেছে আমরা জাতিকে হত্যার জন্য আমরাই দায়ী, আমরা এক শ্রেণী সাংবাদিকরাই দায়ী, তা রাইট নেই। তাহলে এখানে এই শিক্ষার লক্ষ্য যেটা উচিত ছিল সেটা আমাদের